চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব প্রায় 5 দশকের। দুই দেশের সম্পর্কের এগিয়ে চলার গল্প নিয়ে চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজন ঢাকা বেইজিং এক্সপ্রেস। স্বাগত জানাচ্ছি আমি রাউজে জাবিদ ঐশী। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় অবস্থান করছে চীনের একটি জরুরি বিশেষজ্ঞ চিকিৎসক দল। 10 জনের এই দলটি এরই মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন। আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সার্বিক বিষয় মূল্যায়নে তাদের পরিকল্পনার কথা জানান তারা। এদিকে চিকিৎসকদের পাঠানোর বিষয়টি মানবিক সহযোগিতাই নয়, চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারেরও একটি অংশ বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশে জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রায় 25,000 মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। গুরুতর আহতদের অনেকেই এখনও চিকিৎসাধীন আছেন রাজধানীসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে। আর এই আহতদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় আসা চীনা চিকিৎসক দলটি এরই মধ্যে তাদের পর্যবেক্ষণের কথা জানিয়েছেন। পাশাপাশি গুরুতর আহতদের চিকিৎসায় সব ধরনের সহযোগিতার কথাও জানান। এর আগে আন্দোলনে আহত রোগীদের দেখতে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতাল এবং বিএসএমএমইউ পরিদর্শন করেন। আন্দোলনে আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন তারা। পরিদর্শন শেষে কিছু জটিল রোগীর ক্ষেত্রে উন্নত চিকিৎসায় কিছু লজিস্টিক্স সাপোর্টের কথা উল্লেখ করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয় চীনের চিকিৎসক দলটি। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপরিচালক তং ছিয়ানের নেতৃত্বে 10 জন চিকিৎসকের প্রতিনিধি দলটি বাংলাদেশে অবস্থান করছেন। তাদের মধ্যে জেনারেল সার্জারি, ডিজাস্টার মেডিসিন, ট্রমা সেন্টার, ইমার্জেন্সি মেডিসিন, অর্থোপেডিক্স, প্রোস্থেটিস্ট অ্যান্ড অর্থোটিস্ট, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, অপথলমোলজি, লজিস্টিক্স অ্যান্ড সিকিউরিটি বিভাগের চিকিৎসক এই দলে আছেন। চীনের ওয়েস্ট চায়না হাসপাতালের চিকিৎসক তারা। এই হাসপাতালটি দেশটির সেরা হাসপাতাল। এদিকে বন্ধু রাষ্ট্র চীন বাংলাদেশের আহত মানুষের প্রতি উদ্বিগ্ন এবং যত্নশীল বলে জানিয়েছেন ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। চীন বাংলাদেশের বন্ধু, তাই আমরা আহত মানুষের প্রতি যত্নশীল। এটি আমাদের প্রথম টিম যারা আহতদের দেখেছেন এবং কিভাবে আহত হয়েছেন সেটাও জেনেছেন। তারা প্রস্তুতি নিয়েছেন পরবর্তী চিকিৎসা ধাপ নিয়ে। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে কথা বলে আমরা একটা ভালো পরিকল্পনা করব। এর আগে সংবাদ সম্মেলন করে বাংলাদেশে চীনা জরুরি চিকিৎসক দল পাঠানোর কথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় সম্মেলনে চীন বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী এবং ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদার বলে জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীন বাংলাদেশে একটি জরুরি মেডিকেল রেস্কিউ টিম পাঠিয়েছে। বাংলাদেশে কাজের সময় মেডিকেল রেস্কিউ টিমটি তাদের পেশাগত অভিজ্ঞতার পুরোটাই কাজে লাগাবে। চীন সবসময় বাংলাদেশের ভালো প্রতিবেশী ও বন্ধুসুলভ নীতি অনুসরণ করে। বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা জোরদার করতে, সেই সাথে দুদেশের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব ক্রমাগত বাড়ানোর চেষ্টাও করে চীন। এটি শুধু প্রতিবেশী হিসেবে মানবিক সহযোগিতাই নয়, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করাও তাদের লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। রাষ্ট্র ক্ষমতায় যেই থাকুক, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। চীন সবসময় বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা করবে, এমনটি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। নিজেদের উন্নয়নের পথ বেছে নেয়ার অধিকার বাংলাদেশের মানুষের আছে বলেও উল্লেখ করেন তিনি। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উদযাপন এবং বাংলাদেশ ও চীনের
বন্ধুত্বকে আরও দৃঢ় করতে গেল বুধবার ঢাকাস্থ চীনা দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। বাংলাদেশের উন্নয়নে সহায়তার জন্য শতভাগ পণ্যকে আগামী 1 ডিসেম্বর থেকে চীনের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের সম্পর্কের গভীরতাকে তুলে ধরেন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। এছাড়া দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রতিনিধি ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এতে বাংলাদেশে বিভিন্ন চীনা প্রতিষ্ঠান ও সংস্থা নিজস্ব বুথের মাধ্যমে তাদের কার্যক্রম প্রদর্শন করে। চীনের চন্দ্র মিশন চাংয়ে-6 এর গবেষণা ও উন্নয়নের সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে মহাগণভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এ সময় মহাজাগতিক অনুসন্ধানে মহাকাশ গবেষণা উন্নয়নের আহ্বানও জানান প্রেসিডেন্ট শি। তুলে ধরেন গেল ৭৫ বছরে দেশটির মহাকাশ শিল্প শক্তিশালী হওয়ার গৌরবগাথাও। তিনি বলেন, চন্দ্র অভিযানের সাফল্যগুলো চীনা মহাকাশ কর্মীদের কয়েক প্রজন্মের প্রজ্ঞা ও কঠোর পরিশ্রমের ফল। চন্দ্রাভিযানের চেতনাকে উন্নীত করার প্রচেষ্টার আহ্বান জানিয়ে জিনপিং বলেন, এটা হলো স্বপ্নের হাতছানি, নতুন কিছু খোঁজার সাহস, যা সমস্ত চীনা জনগণের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাপী সংঘাত, জলবায়ু পরিবর্তন ও ২১ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘে অনুষ্ঠিত সামিট অব দ্য ফিউচার সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জড়ো হয়েছেন বিশ্বনেতারা। অংশ নিয়েছেন ১৩০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা। সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে এবার চীনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ২৩ সেপ্টেম্বরে সম্মেলনে যোগ দিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী কল্যাণকর সহযোগিতার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। বিশ্বকে একটা বিশাল জাহাজের সঙ্গে তুলনা করে ওয়াং ই জানান, চলার পথের চ্যালেঞ্জ মোকাবিলা করে এই জাহাজকে সঠিকভাবে চালাতে বিশ্বের সকল দেশকে একসঙ্গে কাজ করতে হবে। 各国不是乘坐在190多条小船上，而是乘坐在一条命运与共的大船上。小船经不起风浪，巨舰才能顶住惊涛骇浪。各国要共享发展机遇，谋求合作共赢。 সিল্ক রোড খ্যাত সিয়ানে অনুষ্ঠিত হয়ে গেল ১১তম সিল্ক রোড ফিল্ম ফেস্টিভ্যাল বা রেশম পথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বিশ্বের ১৩৬টি দেশের ২০৬৫টি শিল্পকর্ম স্থান পায় এই আয়োজনে। সম্প্রতি জমকালো সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে পর্দা নামে এই বর্ণাঢ্য উৎসবের উৎসব প্রাঙ্গণ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন ইয়ো কোয়াংইউয়ে আনন্দী। রেশম পথ বিশ্বকে সংযুক্ত করে, চাংআন নগরটি আরব ছায়ায় জ্বলে। এই প্রতিবাদে চীনের শানসি প্রদেশের সিয়ানে পর্দা উঠেছে ১১তম রেশম পথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। এই উৎসবে সিল্ক রোড ভিশন, উজবেকিস্তান সমরকান্ত চলচ্চিত্র সপ্তাহ, ক্লাসিক সিনেমাগুলোকে 4K পুনঃপ্রচার সহ নানা বৈশিষ্ট্যযুক্ত কার্যক্রম ছিল। এখানে অনলাইনে আর অফলাইনে প্রায় ৩০০টি দেশি ও বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। আয়োজনকে কেন্দ্র করে এক ছাদের নিচে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চলচ্চিত্র নির্মাতা ও চলচ্চিত্র বোদ্ধাদের সমাগম ঘটে। সাংস্কৃতিক বিনিময়ের উদ্দেশ্যে বিগত ১১ বছর ধরে চীন, ভারত, রাশিয়া, ফ্রান্স, ইতালি সহ বিশ্বের বিভিন্ন দেশ এই উৎসবে অংশগ্রহণ করে আসছে। এবারে বাংলাদেশ থেকে নির্মাতা ফুয়াদ চৌধুরীর পরিচালনায় মেঘনা কন্যা চলচ্চিত্রটি সিল্ক রোড ভিশন ইউনিটে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে ২১ সেপ্টেম্বর রাতে ওয়ান্ডা প্লাজা সিনেমা হলে
প্রদর্শিত হয়েছে। চীনা দর্শকরা প্রথমবারের মতো চেন্নাইয়ের হলে বাংলাদেশের সিনেমা উপভোগ করলেন। সিনেমাটির প্লট তাদের গভীরভাবে আকৃষ্ট করে। প্রথমে আমি ভেবেছিলাম এই সিনেমাটি ভারতীয় সিনেমা, কারণ তাদের ভাষা, পোশাক আর জীবনযাপনের অভ্যাসের অনেক মিল আছে। আমি মনে করি রেশম পথ চলচ্চিত্র উৎসব খুব ভালো উদ্যোগ, যা আমাদের ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্য উপভোগ করার সুযোগ দিয়েছে। ফং চংফং তার ছোট ছেলেকে নিয়ে সিনেমাটি উপভোগ করেন। রেশম পথের মাধ্যমে চীনের পণ্য বিদেশে যায়, বিদেশি পণ্যও চীনে আসে। চলচ্চিত্রেও তাই হয়। আমরা এর মাধ্যমে পরস্পরের কাছ থেকে শিখতে পারি, কারণ চীনা চলচ্চিত্রে চীনাদের চিন্তাধারা প্রতিফলিত হয়। বিদেশির থেকে এই চিন্তা ভাবনার পার্থক্য রয়েছে। অন্যদের কাছ থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই বছরের গোল্ডেন সিলভার পুরস্কার প্রতিযোগিতায় বিশ্বের 136টি দেশ ও অঞ্চল থেকে 2065টি শিল্পকর্ম অংশগ্রহণ করেছে, যা আগের বছরগুলো থেকে অংশগ্রহণকারী চলচ্চিত্রের সংখ্যার নতুন রেকর্ড করেছে। 25শে সেপ্টেম্বর অনুষ্ঠিত 11তম রেশম পথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে গোল্ডেন সিলভার পুরস্কার ঘোষণা করা হয়েছে। চীনা পরিচালক চাং ইমো এবারের উৎসবে নতুন স্থাপিত ফিল্ম আর্টস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। পরবর্তী রেশম পথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025 সালে চীনের ফুজিয়ান প্রদেশের ফুচৌ শহরে অনুষ্ঠিত হবে। স্মার্ট ড্রাগন 3 ক্যারিয়ার নামের একটি বাণিজ্যিক রকেটে করে 8টি স্যাটেলাইট পাঠিয়েছে চীন। দেশটির পূর্বাঞ্চলীয় শান্তং প্রদেশের হাইয়াং শহরের একটি ভাসমান উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। রকেটটি চিয়েলং 3 নামেও পরিচিত। এতে থিয়ান-ই-41 এবং হংকং ইয়ুথ সায়েন্স টেক ইনোভেশন স্যাটেলাইটও আছে। রকেটের নির্মাতারা জানান, স্মার্ট ড্রাগন 3 রকেট হল সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য একটি মহাকাশযান, যা মূলত নিম্ন কক্ষপথে মহাকাশযান উৎক্ষেপণের জন্য ব্যবহৃত হয়। চীনের কুইচৌ প্রদেশে স্থাপন করা বিশ্বের সবচেয়ে বড় ফিল্ড রেডিও টেলিস্কোপটি এখনও শনাক্ত করে চলেছে মহাকাশের দূরবর্তী শক্তিশালী নক্ষত্রের উপস্থিতি। এ পর্যন্ত এতে ধরা পড়েছে 900টিরও বেশি পালসার নক্ষত্র। 500 মিটার ব্যাসের এই টেলিস্কোপের নাম 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ বা ফাস্ট। চীনের মহাকাশ অনুসন্ধান গবেষণাকে যা এগিয়ে নিয়ে যাচ্ছে দুর্দান্ত গতিতে। সর্বশেষ আবিষ্কার সহ ফাস্টে এখন পর্যন্ত 900টি পালসার ও 120টি বাইনারি পালসার ধরা পড়েছে। এর মধ্যে ফেইন্ট বা অনুজ্জ্বল নক্ষত্র আছে 80টি। পালসার হলো দ্রুত ঘূর্ণায়মান নিউট্রন নক্ষত্র, যা বড় নক্ষত্রের সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে ওই নক্ষত্রের কেন্দ্র থেকে তৈরি হয়। সম্প্রতি 57 মিলিসেকেন্ডের পালসারগুলোকে পর্যবেক্ষণ করে ন্যানোহার্টজ মহাকর্ষীয় তরঙ্গের অস্তিত্বের প্রমাণও খুঁজে পেয়েছে চীনের ফাস্ট টেলিস্কোপ। আর এতে করে চীনের সমসাময়িক জ্যোতির্পদার্থবিদ্যায় রচিত হতে পারে নতুন অধ্যায়। সম্প্রতি এই ফাস্টের অতি উচ্চ সংবেদনশীল প্রযুক্তিতে ধরা পড়েছে ফাস্ট রেডিও বার্স্ট। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।